সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো এবং বাড়িতে বসেই তোমাদের পাঠ্যক্রম চালিয়ে যাচ্ছ। তোমরা অনলাইনে ক্লাস করছো। ইতিপূর্বে আমি যে ক্লাসগুলো নিয়েছি তোমরা সেগুলো দেখেছো এবং সেখান থেকে পাঠ গ্রহণ করেছো। তো আজকে তোমাদের জন্য আমি আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় অষ্টম শ্রেণীর সামনে নিয়ে এসেছি, তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আসো তারা খাতা কলম এবং আইসিটি বইটি হাতে নিয়ে বসে পড়ো। আশা করি তোমরা বসেছ। এখন আমরা পাঠটি শুরু করি, কি বলো বন্ধুরা? তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুরুতেই তোমাদের জন্য শুভেচ্ছা, গোলাপ ফুলের শুভেচ্ছা। তোমরা আমার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করো। আমার পরিচিতি, আমি রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক, ভাদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, নওয়াবগঞ্জ দিনাজপুর। পাঠের বিষয় শ্রেণী অষ্টম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন কি দেখতে পাচ্ছ? দেখো তো, কি দেখতে পাচ্ছ? একটি লম্বা কাগজে তার, বিস্তীর্ণ কাগজ, তাই না? অনেক বড় লম্বা কাগজ। সুপ্রিয় শিক্ষার্থী, এখন কি দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হচ্ছে এবং প্রিন্টারের উপর দিয়ে দেখো যে অনেক বড় কাগজ, লম্বা কাগজ বের হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? তো এটি হচ্ছে বিস্তীর্ণ বা প্রশস্ত। বিস্তীর্ণ এটাকে ইংরেজিতে বলা হয় স্প্রেড। এটাকে ইংরেজিতে বলা হয় স্প্রেড। আর যেহেতু এটা কাগজ সেহেতু এটাকে বলা হয় শীট। তাহলে স্প্রেড এবং শীট এই শব্দ দুটিকে একত্রিত করলে আমরা যা পাই সেটা হচ্ছে স্প্রেড শীট। আজকে আমরা স্প্রেডশীট সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্প্রেডশীট সম্পর্কে তোমাদের ইতিপূর্বে আমি স্প্রেডশীট পরিস্থিতি বিষয়ে আলোকপাত করেছি গত ক্লাসে। আজকে স্প্রেডশীটের ব্যবহার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তোমরা তোমাদের আইসিটি বইটি হাতে নাও এবং পার্ট 22-52 পৃষ্ঠা বের করো। সুপ্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে আমরা যা শিখব, তোমরা যা শিখবে, স্প্রেডশীট প্রোগ্রাম ওপেন করতে পারবে, ওয়ার্কশিটের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, স্প্রেডশীটের মাধ্যমে যোগ বিয়োগ করতে পারবে, স্প্রেডশীটের মাধ্যমে গ্রাফ তৈরি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্প্রেডশীটের অনেক প্রোগ্রামের মধ্যে থেকে সবচেয়ে জনপ্রিয়, বহুল ব্যবহৃত যে প্রোগ্রাম সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আমরা এক্সেল সম্পর্কে আজকে আলোচনা করব। স্টার্ট থেকে অল প্রোগ্রাম থেকে দেখি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। এক্সেল প্রোগ্রামটি মাইক্রোসফট অফিস সফটওয়্যারের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আওতাধীন একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তো এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি তোমাদের আমার এই কম্পিউটারে মাইক্রোসফট অফিস 2007 এটি, আর এটি হচ্ছে মাইক্রোসফট অফিস 2013। তোমরা দুইটা দেখতে পাচ্ছ। তো আমরা তোমাদের পাঠ্য বইয়ে 2007 মাইক্রোসফট অফিস 2007 নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য আমি মাইক্রোসফট অফিস 2007টি ওপেন করব। তো এখানে আমরা ক্লিক দিলে দেখতে পাবো ড্রপ ডাউনের নিচে অনেকগুলো প্রোগ্রাম, মাইক্রোসফট অফিসের যে অধীনে যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো ওপেন হয়েছে।
এখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 প্রোগ্রামটিতে ক্লিক দিই। ক্লিক দিলে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 প্রোগ্রামটি ওপেন হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এই মাইক্রোসফট অফিসের ওভারভিউটা আমরা প্রথমে দেখে নিই। তো শুরুতেই আমরা দেখি যে এই প্রোগ্রামটির উপরে একটি বার রয়েছে, একটি লাইন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে মাইক্রোসফট এক্সেল। দেখতে পাচ্ছ, এই বারটিকে বলা হয় টাইটেল বার। এই বারটিকে কি বলা হয়? টাইটেল বার। এরপরে তোমরা এইখানে দেখতে পাচ্ছ একটি ফুলের মতো, এটিকে বলা হয় অফিস বাটন। এটি হচ্ছে অফিস বাটন। এর পাশে একটু বার দেখতে পাচ্ছ, ছোট্ট একটা, এই বারটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই বারটিকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ একটি বার, দ্বিতীয় যে বার, এই বারটিকে বলা হয় মেনু বার। এই মেনু বারে বিভিন্ন মেনু রয়েছে, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই মেনুগুলো রয়েছে। এই মেনুগুলো যে লাইনটাতে অবস্থান করছে একটি লাইনে উপরে, এই জন্য এই লাইনটাকে বলা হয় মেনু বার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মেনু বারে যে মেনুগুলো রয়েছে, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো হচ্ছে মেনু। এগুলোর অধীনে কিছু কমান্ড আইকন রয়েছে। প্রত্যেকটা মেনুর অধীনে কি রয়েছে? কমান্ড আইকন। যেমন আমরা এখন হোমে আসি, হোম ট্যাবে আসি, যদি ইনসার্ট ট্যাবে ক্লিক দিই তাহলে দেখতে পাবো যে কমান্ড আইকনগুলো পরিবর্তন হয়ে গেছে। এভাবে পেজ লেআউটে, তারপরে ফর্মুলা বা ডাটা, এগুলোতে আমরা ক্লিক করে দেখতে পারি যে কমান্ড আইকনগুলো কি হচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। অনেকগুলো কমান্ড আইকন রয়েছে। তো আমাদের অবস্থান সবসময় হোম ট্যাবে হবে, আমরা সবসময় হোম ট্যাবে অবস্থান করবো, হোম ট্যাবে থাকবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আরেকটি দেখতে পাচ্ছি, নিচের দিকে তোমরা একটু লক্ষ্য করো, রেডি নামে একটা লাইন রয়েছে, এখানে রেডি লেখা রয়েছে, এবং এর পাশে এই লাইনটাকে দেখো, এই পাশে রয়েছে লম্বা, এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের ডান পাশে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে 100%, এখানে একটা মাইনাস রয়েছে এবং এখানে প্লাস রয়েছে। তো মাইনাস যদি ক্লিক দেই তাহলে এই পার্সেন্টটা কমে যাবে। এটি হচ্ছে ওয়ার্কশিট। এই জায়গাটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটে আমরা কি করতে পারবো? বিভিন্ন ধরনের হিসাব নিকাশের কাজগুলো করতে পারবো। এক্সেল প্রোগ্রামটি মূলত হিসাব নিকাশের কাজের জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের হিসাব এখানে সহজে করা যায়, নির্ভুলভাবে এবং অত্যন্ত দ্রুততার সাথে করা যায়। তো এই ওয়ার্কশিটটা কত বড় দেখব, আমাদের জুমটাকে কত বড় দেখব, সেটার জন্য এখানে রয়েছে, এই পাশে রয়েছে মাইনাস, এই পাশে রয়েছে প্লাস। আমরা যদি প্লাসে ক্লিক দিই তাহলে দেখব যে আমাদের ওয়ার্কশিটটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে। এখানে জুমের পার্সেন্টটা বেড়ে যাচ্ছে। যদি মাইনাসে ক্লিক দিই তাহলে দেখা যাবে ছোট হয়। তা আমি একটু বড় করেই রাখি, 150% করে রাখি, তোমাদের দেখার সুবিধার জন্য আমি একটু বড় করে রাখলাম পেজটিকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি যে এইখানে যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, না? এই ঘরগুলোকে বলা হয় সেল। এই ঘরগুলোকে কি বলা হয়? সেল। এই ঘরগুলি প্রত্যেকটা ঘর একটা করে সেল। এবং উপরে আমরা দেখতে পাচ্ছি A, B, C, D, E, F, G, H, এইভাবে অক্ষরগুলো রয়েছে। এই অক্ষরগুলো একটি করে কলাম ধরে আছে। এই অক্ষরগুলো দিয়ে একটি করে কলাম, এই কলামে নাম রয়েছে
এগুলো হচ্ছে কলামের নাম, অর্থাৎ এটি হচ্ছে জি কলাম, জি নাম্বার কলাম। এভাবে অনেকগুলো কলাম রয়েছে। তো এখানে যদি আমরা এইভাবে যাই, যদি ডান পাশে যাই, দেখতে পাচ্ছ তোমরা এইভাবে উপর আসতেই থাকবে, কলাম আসতেই থাকবে, অর্থাৎ অনেক কলাম রয়েছে। কলাম কতগুলো রয়েছে? কলাম রয়েছে হচ্ছে 16,384টি। এক্সেল প্রোগ্রামে এভাবে এবিসি এভাবে 16,384টি কলাম রয়েছে। আমরা এই পাশে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 এভাবে এগুলো রয়েছে। এগুলোকে বলা হয় রো বা সারি। এগুলো হচ্ছে সারি। তো এই সারিগুলো যদি দেখি, আমরা নিচের দিকে দেখি, মাউসের চাকা যদি পাক দিই, নিচের দিকে দিই, তাহলে দেখতে পাবো যে অনেক সারি বের হচ্ছে। তো আমরা কার্সর মুভমেন্ট কি দিয়েও দেখতে পারি। এই দেখো এখানে অনেক সারি রয়েছে, অনেক নিচের দিকে আমরা দেখছি। তো সারি রয়েছে হচ্ছে 10,48,576টি। তো এটা আমরা দেখতেও পারি কিভাবে যে এতগুলো সারি রয়েছে। এটা যদি আমরা দেখতে চাই তাহলে কিবোর্ডের ইন নামে একটি বোতাম রয়েছে। ইন বোতামটাতে একবার চাপ দিয়ে যদি আমরা ডাউন অ্যারোতে চাপ দিই তাহলে দেখতে পাবো যে যতগুলো রো রয়েছে রোগুলোর শেষে আমাদেরকে নিয়ে গেছে, অর্থাৎ শেষে আমরা চলে এসেছি। এরপরে কিন্তু আর যায় না। আমি কার্সর মুভমেন্ট কি চাপছি বা মাউসের চাকাটা স্ক্রল করছি, দেখো এর নিচে কিন্তু আর কোনো রো নেই। তো এখানে আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি 10,48,576। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আবার শুরুতে যেতে চাই তাহলে কিবোর্ডের ইন যে বোতামটি রয়েছে, ইন বোতামটিতে একবার চাপ দেওয়ার পর আপ অ্যারোতে যদি একবার চাপ দিই তাহলে আমরা সেলগুলোর রোর শুরুতে চলে আসতে পারি। আমরা চলে আসছি। এভাবে আমরা কলামের শেষেও যেতে পারি। যেমন হচ্ছে ইন বোতামে চাপ দেওয়ার পর রাইট অ্যারোতে যদি আমরা চাপ দিই তাহলে শেষ কলামটাতে আমরা অবস্থান করতে পারি বা যাইতে পারি। আমরা দেখতে পাচ্ছি, দেখো শেষ কলামটার নাম্বার হচ্ছে XFD। আবার যদি আমরা শুরুতে যেতে চাই তাহলে কিবোর্ডের ইন বোতামে চাপ দিয়ে লেফট অ্যারোতে চাপ দিলে আমরা শুরুতে আসতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সেলগুলো রয়েছে এই সেলগুলো এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ সেল। আর যেই সেলটি দেখো হাইলাইট অবস্থায় দেখতে পাচ্ছ এটিকে বলা হয় অ্যাক্টিভ সেল। এই সেলটিকে বলা হয় অ্যাক্টিভ সেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাক্টিভ সেল আমরা এটিকে বলা হয় অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেলের অবস্থান রয়েছে, অ্যাক্টিভ সেলের নাম্বার রয়েছে। তো যেমন অ্যাক্টিভ সেলগুলোর প্রত্যেকটা অ্যাক্টিভ সেলকে নাম্বার দেওয়া হয়। যেমন এই সেলটি কোথায় অবস্থান করছে? সি নাম্বার কলামে অবস্থান করছে এবং 4 নাম্বার রোতে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সেলটির নাম্বার হবে C4, অর্থাৎ আগে কলাম এরপরে হচ্ছে রো, অর্থাৎ এই সেলটির নাম্বার হবে C4। তাহলে এই সেলটির নাম্বার কত হবে? B3। এই সেলটির নাম্বার কত হবে? G4। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি লাইন রয়েছে বা বার রয়েছে। এই বারটা কি বলা হয়? বারের দুইটা অংশ রয়েছে। একটি হচ্ছে নেম বক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি নেম বক্স। তো এই নেম বক্সে আমার সেলটি কোথায় রয়েছে, অ্যাক্টিভ সেলটি কোথায় রয়েছে সেটা আমরা দেখতে পাই। যেমন দেখো G4, এখানে আমরা দেখতে পাচ্ছি G4। যদি আমি এখানে ক্লিক রাখি তাহলে আমরা দেখতে পাবো যে এই সেলটি, অ্যাক্টিভ সেলটি কোথায় রয়েছে? D2, D নাম্বার কলাম এবং 2 নাম্বার রো। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে নেম বক্স বা সেল অ্যাড্রেসও বলতে পারি। এরপরে এই পাশে যে লাইনটা দেখা যাচ্ছে লম্বা সাদা, এটিকে বলা হয় ফর্মুলা বার। অর্থাৎ এক্সেল প্রোগ্রামে যদি আমরা ফর্মুলাগুলো লিখব, যে টেক্সটগুলো লিখব, যে কোনো ধরনের লেখা লিখলেই এই লেখাগুলো এই
ফর্মুলা বারে অবস্থান করে বা দেখা যায়। যেমন আমি লিখি এ বি সি ডি ই এফ, আমি এই সেলটাতে লিখলাম। এই লেখাগুলো দেখো এখানে ফর্মুলা বারেও আমি দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে অ্যাক্টিভ সেলে আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো লিখতে পারি। যে কোনো সেল যেখানে অ্যাক্টিভ সেল থাকবে সেখানেই লেখা হবে। এফ জি এইচ আই জে, এভাবে আমরা লিখতে পারি, অ্যাক্টিভ সেলে লিখতে পারি। তা আমি লেখাগুলো মুছে দিলাম, সিলেক্ট করে। তো এরপরে আমরা যে পেজটি, যে ওয়ার্কশিটটি আমরা দেখলাম, এটি হচ্ছে 16,000 সামথিং কলাম এবং 10,48,000 সামথিং রো। তাহলে এটি একটি বিশাল পেজ, তাই না বন্ধুরা? এই জন্যই এই প্রোগ্রামটিকে বলা হয় স্প্রেডশিট, অর্থাৎ বিস্তীর্ণ কাগজের দা বা বিস্তীর্ণ প্রোগ্রাম। এখানে একটি পাতা রয়েছে, যে পাতাটা এতগুলো রয়েছে, 16,000 কলাম এবং 10,48,000 রো। তাহলে এই শীট, এটা একটি শীট বা একটি পাতা। এভাবে এখানে দেখতে পাচ্ছ তোমরা শীট 1, অর্থাৎ এটি একটি পাতা। আবার এখানে দেখতে পাচ্ছ শীট 2, অর্থাৎ শীট 2তে আমরা ক্লিক দিলে অনুরূপ আরেকটি শীট পাবো, এবং শীট 3তে যদি আমরা ক্লিক দিই তাহলে অনুরূপ আরেকটি শীট আমরা পেয়ে যাব। আরও যদি আমাদের শীটের প্রয়োজন হয় তাহলে এইখানটাতে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখব যে আমরা আরেকটি শীট পেয়ে গেছি, এটা শীট নম্বর 4। যদি এখানে আবার ক্লিক দিই তাহলে আরেকটি শীট আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা যতগুলো শীটের প্রয়োজন হবে ততগুলোই এইখানে ক্লিক দিয়ে পেতে পারি। এবং যে লাইনটাতে এই শীটগুলো রয়েছে, এই লাইনটাকে বলা হয় শীট ট্যাব। এই লাইনটাকে বলা হয় শীট ট্যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি এক্সেল প্রোগ্রামের ওভারভিউটা, পরিচিতিটা আমরা দেখলাম। এখন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কি করতে পারি, যাবতীয় প্রকার হিসাব নিকাশ করতে পারি। তোমাদের পাঠ্য বই একটু দেখো, পাঠ্য বইয়ের 49 নম্বর পৃষ্ঠায় রয়েছে স্প্রেডশিটের সাহায্যে অনেক ধরনের গাণিতিক কাজ করা যায়। এই পাঠে আমরা এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে যোগ বিয়োগ করা যায় তা শিখব। তো আমরা যোগ বিয়োগ কিভাবে করা যায় সেটা এখন একটু আলোচনা করি। তো দেখো বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে দুটি সংখ্যা যোগ এবং বিয়োগ করার কথা বলা রয়েছে। আমরা এই সংখ্যা দুটো যোগ বা বিয়োগ করতে পারি। কিভাবে করতে পারি আমরা দেখি। দেখো তোমাদের বইয়ে রয়েছে একটি সেলে রয়েছে 6 এবং পরের সেলে রয়েছে 9, 6 এবং 9। তো আমরা এই সংখ্যা দুটি লিখেছি, আমি ইনপুট দিয়েছি। এই সংখ্যা দুটো আমরা কি করব, যোগ করব। প্রথমত যোগ করব। যোগ করার জন্য আমরা কয়েকভাবে যোগ করতে পারি। একটা হচ্ছে ফর্মুলা ব্যবহার করে করতে পারি, আর একটা হচ্ছে ফাংশন ব্যবহার করে করতে পারি, অথবা অটো সাম ব্যবহার করেও কিন্তু আমরা এই যোগটা করতে পারি। এই যে অটো সাম দেখতে পাচ্ছ, এই অটো সামের মাধ্যমে আমরা যোগটা করতে পারি। তো আমরা দেখি ম্যানুয়ালি আমি যোগটা করি। ম্যানুয়ালি যোগ করতে গেলে কি করতে হবে, সব সময় এক্সেলে ক্যালকুলেশনে করতে গেলে কি করতে হবে, ইজ ইকুয়াল টু ব্যবহার করতে হয়। তো ইজ ইকুয়াল টু ব্যবহার করে আমরা কি করতে পারি, এই হিসাব নিকাশের কাজটুকু করতে পারি। তো এখানে যেহেতু আমরা যোগ করব, যোগ করার ক্ষেত্রে সব সময় কি করতে হবে, কোনো সংখ্যা টাইপ করা ঠিক হবে না। কি করতে হবে, সেল টাইপ করতে হবে। যে ফর্মুলা বা ফাংশন ইউজ করবো সেখানে সেল ব্যবহার করব, সংখ্যা ব্যবহার করব না। কারণ সংখ্যা ব্যবহার করলে এগুলো পরবর্তীতে যখন সংখ্যাগুলো এডিট করবে তখন ফলাফলটা চেঞ্জ হবে না। এই জন্য আমরা সংখ্যা ব্যবহার সেল ব্যবহার করব। তো ইজ ইকুয়াল টু দেওয়ার পর আমরা কি করবো, এই সংখ্যা দুটিকে যোগ করবো। তাহলে এই সেলটা ব্যবহার করেছে, এই সেলটার নাম কি, এই সেলটার নাম হচ্ছে C3, তাই না বন্ধুরা? এই সেলটা হচ্ছে সি নাম্বার কলাম, 3 নাম্বার রো। তাহলে লিখে ফেললাম C3। এরপরে যেহেতু যোগ করব প্লাস,
প্লাস চিহ্নটা দিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে এর পরের সেলটা কি হবে? D3। এর পরের সেলটা হচ্ছে D3, তাই না বন্ধুরা? D3 আমি লিখে ফেললাম C3D3। তো এখন যদি কিবোর্ড থেকে ইন্টার দিই তাহলে দেখব যে এর ফলাফলটা আমরা পেয়ে গেছি। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এইভাবে এক্সেল প্রোগ্রামের মাধ্যমে যোগ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে বিয়োগও করতে পারি। কিভাবে বিয়োগ করব দেখো, বিয়োগটা কিভাবে করি আমি এই লেখাগুলো আমি আবার লিখি, অন্য একটি সংখ্যা লিখে ফেলি। ঠিক আছে, তোমাদের কিবোর্ডে বইয়ে দেখো 71 রয়েছে, 71। আর একটা সংখ্যা লিখি আমি 18। তোমাদের বই থেকে লিখছি আমি এইটাকে, এই সংখ্যা দুটোকে আমরা মাইনাস করবো বা বিয়োগ করবো। এই বিয়োগটা আমরা কিভাবে করতে পারি দেখো, ইজ ইকুয়াল টু দিয়ে শুট করতে পারি। ইজ ইকুয়াল টু দেওয়ার পরে সংখ্যা এই সেল দুটো টাইপ করি, কত 3, তাই না বন্ধুরা? C3 না, সরি C3 তো হবে না, এইটা রয়েছে C5 নাম্বার সেলে। C5 মাইনাস এর পরের ঘরটা রয়েছে, পরের সংখ্যাটা রয়েছে D5। তাহলে মাঝখানে আমরা শুধু মাইনাস ব্যবহার করেছি। তো D5 সেলে লিখে ফেলছি আমরা। এখন ইন্টার, যদি কিবোর্ড থেকে ইন্টার দিলে কি হবে, এই সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ অনুষ্ঠিত হবে, সংখ্যা দুটো বিয়োগ হয়ে যাবে। তো আমরা বিয়োগ ফলাফলটা এখানে দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এভাবে আমরা বিয়োগ করতে পারি। আমরা তোমরা তোমাদের পাঠ্যবই 58 পৃষ্ঠায় দেখো একটি কাজ দেখা যাচ্ছে। খোকন সপ্তম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 70, বাংলা দ্বিতীয় পত্রে 40, ইংরেজি প্রথম পত্রে 70, ইংরেজি দ্বিতীয় পত্রে 30 নম্বর পেয়েছে। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে এই তথ্যগুলো টাইপ করো। তো আমরা কিভাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে এই তথ্যগুলো টাইপ করতে পারি, আমরা লিখে ফেলি। আমি এখানে লিখি কি কি রয়েছে। বাংলা প্রথম পত্র, বাংলা ফার্স্ট, বাংলা প্রথম পত্র কত 70, এভাবে লেখা যাবে, তথ্য এন্ট্রি করা যায়। তো এরপরে লিখি বাংলা সেকেন্ড, এরপরে ইংলিশ ইংলিশ ফার্স্ট, পেপার। বাংলা সেকেন্ড পার্টের নাম্বার দেওয়া রয়েছে 40। ইংলিশ ফার্স্ট পেপার 70 এখানে রয়েছে, আমি 60 দিয়ে দিলাম, 60। এবং ইংলিশ সেকেন্ড পেপার রয়েছে 30। এভাবে আমরা তথ্য এন্ট্রি করতে পারি। তো দেখো এখানে তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে কিছু দেখতে পাচ্ছি আমরা। দেখো বাংলা ফার্স্ট এইটা গোটাটাই দেখতে পাচ্ছি, বাংলা সেকেন্ড এইটার গোটাটাই আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কেন দেখতে পাচ্ছি না? যে এই কলামটি আমাদের ছোট হয়ে গেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না, এই রেখার নিচে পড়ে গেছে। তাহলে এই কলামটিকে কিভাবে বড় বা ছোট করা যায় আমরা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে এটাকে কলমটাকে বড় করবো দেখো। এখন মাউসটা আমার এখানে রয়েছে, মাউসটা যদি একটু উপরে নেই, দেখো কলামের নাম্বার যে সারিটাতে রয়েছে এইটাতে নিয়ে গেলে দেখো এরকম একটা চিহ্ন আসবে।
এই চিহ্ন থাকা অবস্থাতে মাউসের বোতাম চেপে ধরে আমি যদি ডানে সরে নেই তাহলে দেখব যে কলামটা ডান দিকে বড় হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে যদি যে কোনো প্রত্যেকটা কলামে আমরা এইভাবে বৃদ্ধিও করতে পারি, আবার সংকোচনও করতে পারি, ছোট করতে পারি, এভাবে বড় বা ছোট করা যায়, কলামকে ছোট বা বড় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটিকে আরেকটু কাজও করতে পারি। সেটি হচ্ছে যেমন হচ্ছে এভাবে কালার করা যায়, আমরা কালার করতে পারি। যেমন এই লাইনটাকে যেহেতু এখানে লেখা আছে, এই লেখা লাইনটাকে আমরা কি করি, কালার করি। কালারটা কিভাবে করবো দেখো, এখানে রয়েছে ফিল কালারে ক্লিক দিয়ে যে কোনো একটি কালার আমরা চয়েস করতে পারি। যেমন এই কালারটা আমি চয়েস করলাম, এটি দিলাম। নাম্বারগুলোতেও আমরা কি করতে পারি, যে এটিকে আরেকটি কালার দিতে পারি। যেমন এখানে রয়েছে ফিল কালার, আমি এই কালারটা দিলাম। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কালার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাশে যে রেখাগুলো ছিল, কলাম এবং রো ডিভাইডেশন রেখা, এই রেখাগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে মনে হচ্ছে একটি অবস্থানে এই রেখাগুলো দেখতে পাচ্ছি না। তো রেখাগুলো দেখতে পাওয়ার জন্য আমরা কি করতে পারি, দেখো আমি আবার সিলেক্ট করে নিলাম, একটু রেঞ্জ করে নিলাম। এইখানে দেখো বর্ডার, এইটা হচ্ছে এখান থেকে বর্ডার দেওয়া যায়। যে বর্ডারগুলো, এই যে বর্ডারগুলো রয়েছে, এই বর্ডারগুলো কিন্তু দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রিন্ট হবে না। তো এটাকে প্রিন্ট করে, এই বর্ডারগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, বর্ডারগুলো স্থায়ীভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্থায়ীভাবে কিভাবে দেওয়া যায়, এখানে দেখো এখান থেকে অল বর্ডারে ক্লিক দিলে আমরা দেখি যে বর্ডারগুলো আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তথ্য এন্ট্রি করা, আমরা কিভাবে তথ্য ইনপুট দেওয়া যায় সেটা আমরা শিখলাম। এখন আমরা এই তথ্যটাকে কিভাবে গ্রাফের মাধ্যমে দেখতে পারি সেটি আমরা এখন দেখব। যে তথ্যটা এন্ট্রি করেছি এটি আমরা দেখব গ্রাফের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো গ্রাফের মাধ্যমে যদি দেখতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে দেখি ইনসার্ট মেনুতে চলে যাই। ইনসার্ট থেকে এইখানে দেখো চার্ট বা বিভিন্ন ধরনের গ্রাফ এখানে রয়েছে। আমরা যে গ্রাফটাতে ক্লিক দিব সেইভাবেই আমাদের গ্রাফটা দেখা যাবে। যেমন হচ্ছে কলাম গ্রাফে যদি ক্লিক দিই তাহলে আমরা এটাকে কলামটাকে দেখতে পাবো। দেখো কলাম নামে একটা চার্ট বা গ্রাফ তৈরি হয়ে গেছে। তো এইখানে দেখো এইটা হচ্ছে 70, বাংলা ফার্স্টে হচ্ছে 70, বাংলা সেকেন্ড হচ্ছে 40, ইংলিশ ফার্স্ট হচ্ছে 60, ইংলিশ সেকেন্ড হচ্ছে কত 30। এইটা মাউস নিয়ে গেলেও কিন্তু এর ভ্যালুগুলো দেখা যায়। যেমন এই যে মাউস নিয়ে গেছে, এই বারটার ভ্যালু, এই বারটার ভ্যালুটা আমরা দেখি। এটাকে কালার করতে পারি, এই বারগুলোকে আমরা কি করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি। তো বারটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে এখান থেকে দেখো ফিল কালার থেকে আমি যে কোনো কালার দিতে পারি। যেমন আমি হচ্ছে এই কালারটা দিলাম, এটাকে দিব না, এটাকে দিই, এটাকে আরেকটা কালার দিয়ে দিই, যেমন এই কালারটি দিলাম, এবং এটিকে আরেকটি কালার, অন্য একটি কালার দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, দিয়ে দিই আমরা এটা হলুদ কালারটা দেওয়ার, লাল দিলাম, একটু খয়েরি। তো ঠিক আছে বন্ধুরা, এই গ্রাফগুলোকে গ্রাফের মাধ্যমে আমরা তথ্য দেখতে পারি। তো আশা করি এক্সেল প্রোগ্রাম সম্পর্কে, ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমরা বিষয়টি সুন্দরভাবে গ্রহণ করতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ অনেকগুলো বিষয় আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টি আয়ত্ত করতে পেরেছ। এখন তোমরা আমাকে ছোট্ট একটু কাজ করে দাও। কাজটি হলো, এখানে যে তথ্যটা দেখা যাচ্ছে, এই তথ্যের আলোকে আমার একটি গ্রাফ তৈরি করো। আশা করি তোমরা গ্রাফটি তৈরি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি আজকের পাঠ থেকে তোমরা কতটুকু গ্রহণ করতে পারবে। বলো দেখি স্প্রেডশিট কি?
আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এরপরে টাইটেল বার কোথায় থাকে, বলো দেখি কোথায় থাকে? নিশ্চয় বলবে যে প্রোগ্রামের সর্ব উপরে যে বারটি থাকে সেটি হচ্ছে টাইটেল বার, তাই না বন্ধুরা? এবার বলো একটি ওয়ার্কশিটে কতটি কলাম ও রো থাকে? সেল অ্যাড্রেস কিভাবে নির্ধারণ করা হয়? সেল অ্যাড্রেস কিভাবে নির্ধারণ করা হয়? সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের জন্য বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নাও। কাজটি হচ্ছে কাগজের হিসাবের চেয়ে স্প্রেডশিটের হিসাব বেশি সুবিধাজনক। এই কাজটি তোমরা বাড়িতে বসে বসে করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ অনেকগুলো, এখন পাঠের শেষে বিদায়। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলে বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।